নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানে 5টার 5 মিনিট। আর শুরুতেই আমরা ওপার বাংলা দিকে একটু নজর রাখি। বাংলাদেশকে ফের টার্গেট হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন, হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় আগুন, সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় আগুন, সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়, সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন। চট্টগ্রামের ছবি দেখুন, পশ্চিম বণিকপাড়ায় সেখানে এইভাবে কট্টরপন্থীরা আগুন ধরিয়ে দিচ্ছে। ফের টার্গেট বাংলাদেশে হিন্দুরা। হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দিচ্ছে কট্টরপন্থীরা। বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট করে নেমে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই 3 মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক 15-10 লাখ টাকা এরকম। ওসমান হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি। হাদি হত্যা ইউনুস প্রশাসনকে দায়ী করে তোপ দেখেছেন হাদির ভাই। ওসমান হাদির ভাই ওমর হাদির অভিযোগ, ভোট বানচাল করতেই হাদিকে খুন করা হয়েছে বলেই দাবি ওমরের। ওসমান হাদির ভাই ওমর হাদি তার দাবি, ভোট বানচাল করতেই হাদিকে খুন করা হয়েছে। ভোটের আগে দেশ ছাড়তে পারেন ইউনুস, আরো চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমর হাদিরের। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, ভোটের আগেই দেশ ছাড়তে পারেন ইউনুস, এমনটাই কিন্তু দাবি করেছেন ওসমান হাদির ভাই ওমর হাদি। ভোটের আগে হাদি খুনে জ্বলছে বাংলাদেশ, কাঠগড়ায় ইউনুস সরকার। ওসমান বিন হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি, হাদি হত্যায় ইউনুস প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে ওসমান হাদির ভাই ওমর হাদি। একই সঙ্গে তার চাঞ্চল্যকর দাবি, ভোটের আগেই দেশ ছাড়তে পারে ইউনুস, মোহাম্মদ ইউনুস যে দেশ ছাড়তে পারে, এমনই চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমর হাদিরের। হাদি খুনে জ্বলছে বাংলাদেশ, ভোটের আগেই দেশ ছাড়তে পারে ইউনুস। চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি ওসমান হাদির ভাই ওমর হাদির। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। 17 বছর পর ফিরছেন তারেক রহমান। এবার ইউনুসের কাঁটা তারেক। 17 বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক। কালই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তারেক ঘরে ফেরার খবরে পদ্মা পারে বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস। ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের। আগামীকাল বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পর অশান্ত বাংলাদেশেই ফিরছেন তারেক রহমান। এবার ইউনুসের কাঁটা তারেক। 17 বছর পর ফিরছেন বাংলাদেশের তারেক রহমান। কালই ফিরছেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার ঘরে ফেরার খবরে পদ্মা পারে বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস। ঢাকায় জমায়েতের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিএনপি তো ভারতের সঙ্গে তার সরকার চালিয়েছে,
সম্পর্ক ছিল, আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না, তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকে। ওপারে হিন্দু খুন আর এপারে প্রতিবাদ। জয়ন্তীপুর বাজার পেট্রাপোল সীমান্তে মিছিল। দীপচন্দ্র দাসকে যেভাবে ময়মনসিংহে পিটিয়ে আধমরা করার পর তারপর পুড়িয়ে খুন করা হয়, আর তার এই প্রতিবাদে এপারে মিছিল। জয়ন্তীপুর বাজার পেট্রাপোল সীমান্ত মিছিল, বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে এই মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক। আর কারা কারা সামিল হলেন এই মিছিলে, কি দাবি উঠছে এই মিছিল থেকে জানানোর চেষ্টা করবো আপনাদের। তবে তার আগে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ মিছিল। জয়ন্তীপুর বাজার পেট্রাপোল সীমান্তে মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক। আর কারা রয়েছেন, কি দাবি এই মিছিল থেকে উঠছে জানাবে অনিরুদ্ধ রয়েছে টেলিফোন লাইনে। অনিরুদ্ধ, দেখো একদমই আজ সকালে বনগাঁ জয়ন্তীপুর থেকে পেট্রাপোলে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে, এবং সেখানে উপস্থিত ছিলেন গাইঘাটা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তারা এই মিছিলে অংশগ্রহণ করে এবং অনেক অংশের অর্থাৎ হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের যে সমস্ত সমর্থকরা আছেন তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশে যে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে যেমন নৃশংসভাবে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে তাদের এই মিছিল ছিল। এবং সেখান থেকে আওয়াজ ওঠে যে ইউনূস সরকারকে অর্থাৎ ইউনূসকে সবক শেখানোর জন্যই এই মিছিল। আগামীতে যদি বাংলাদেশের হিন্দুদের উপরে এরকম অত্যাচার হয় তাহলে আবারও তারা এরকম গর্জে উঠবেন। এবং পেট্রাপোল পর্যন্ত এই মিছিল যায়। সেখানে বিএসএফ এর তরফ থেকে অনেকটা সীমান্তের অনেকটা আগেই গার্ডরেলের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আটকে দেওয়া হয় মিছিলকে। মিছিল থেকে স্লোগান ওঠে, বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান উঠতে থাকে এবং সেখানে ইউনূসের কুশপুতলিকা দাহ করা হয়। পরবর্তীতে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি এই ধরনের ঘটনা আগামীতে ঘটে তাহলে ভারতের যে সমস্ত হিন্দুরা আছে তারা এইভাবেই গর্জে উঠবে। এবং বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া রীতিমতন রাফাল, অর্থাৎ যদি আগামীতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে রাফাল একবার ঘুরিয়ে নিয়ে আসার জন্য দাবি তুলেছেন। এবং তাহলে বাংলাদেশের দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। বনগাঁর ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এর পাশাপাশি যে ছবি দেখাচ্ছি ফুলবাড়ি, সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ। বাংলাদেশের লরি আটকে বিক্ষোভ বিজেপির, বিক্ষোভে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু খুন, আজ এপারে খুনের প্রতিবাদে সেখানে বিক্ষোভ। ফুলবাড়ির ছবি দেখছেন, ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ। বাংলাদেশের লরি আটকে বিক্ষোভ বিজেপির, বিক্ষোভে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি বিধায়কের। পার্থপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, পদ্ম বিধায়কের কি দাবি এই মিছিল থেকে, এই বিক্ষোভ থেকে? দেখো একেবারে তাই, যতদিন না পর্যন্ত ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ না থামবে এবং ওপার বাংলায় যারা হিন্দুরা রয়েছেন সংখ্যালঘু, তাদের যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। যতদিন না পর্যন্ত এই দুই দাবি না মিটবে ততদিন পর্যন্ত সীমান্ত দিয়ে সব রকমের বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এই পদ্ম বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবং তিনি বলেন আজ থেকে যে আন্দোলন শুরু হলো ধারাবাহিকভাবে তা চলবে
কেননা সেখানে যারা হিন্দুরা রয়েছেন, বসবাসকারী হিন্দুরা, তাদের কোনো কিন্তু নিরাপত্তা নেই। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তারা রয়েছে, যেভাবে একের পর এক হিন্দুকে পিটিয়ে মারা হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন তিনি। এবং যাতে ওপার বাংলা হিন্দুরা আরো নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার থাকে এবং কোন রকম ভাবে তাদের উপর যাতে হামলা না হয় তার নিশ্চয়তা দিতে হবে সরকারকে। এই দাবিতেই কিন্তু তিনি এখানে বিক্ষোভে বসেন। রাস্তা আজকে বিক্ষোভ চলে, এমনকি বাংলাদেশের যে লরি, পণ্যবাহী লরি তখন যা সীমান্তের দিকে যাচ্ছিল সেই লরি, বাংলাদেশের লরিগুলিকে আটকে দেওয়া হয় এবং আগামী দিনে এই আন্দোলন তীব্র হবে তেমনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেশ, আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ, কিচ্ছু আমরা করতে দেবো না। আজকে এখানে বলেছি কোনো গাড়ি এখান থেকে চলতে দেবো না আমরা আজকে। আর এবার মালদার ছবি দেখাবো আপনাদের। ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ। মালদার মুচিয়া সীমান্তে প্রতিবাদ। দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন বাংলাদেশে, আর এপারে সীমান্তে খোল করতাল নিয়ে প্রতিবাদ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষোভকারীদের। মালদার মুচিয়া সীমান্তের ছবি দেখছেন, সেখানে খোল করতাল নিয়ে প্রতিবাদে সামিল বিক্ষোভকারীরা। দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় ময়মনসিংহ, আর সেখানে সেই ঘটনার প্রতিবাদেই আজ খোল করতাল নিয়ে মালদার ছবি সেখানে দেখাচ্ছি। সেই বিক্ষোভকারীরা খোল করতাল নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কি বলছেন, কি দাবি তাদের জানাবে। সেবক রয়েছে টেলিফোন লাইনে। সেবক, একদমই, দেখো আমরা যে ছবি দেখাচ্ছি এটা মালদার মুচিয়া মহাদেবপুর সীমান্ত। এখানে আজকে সকালে সীমান্ত লাগোয়া ঠিক এলাকায়, সীমান্তের পাশেই সেখানে গ্রামবাসীরা জড়ো হন এবং তারা খোল করতাল নিয়ে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে। মূলত বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, একই সঙ্গে দীপু দাসকে যে খুনের ঘটনা, এই ঘটনার প্রতিবাদেই গ্রামবাসীরা সীমান্ত পারে জমায়েত হন এবং তারা বিক্ষোভ দেখান। দুটি ঘটনাতেই মূলত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা, একই সঙ্গে দীপু দাসের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে। এই দাবিতেই তারা স্লোগান তোলেন। মূলত ইউনূস সরকারের বিরুদ্ধে তারা সরব হন। তারা এই ঘটনার জন্য ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ওপার বাংলায় যেভাবে সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সেক্ষেত্রে এপার বাংলাতেও তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন। ভবিষ্যতে আন্দোলনের ঝাঁক আরো বাড়ানো হবে এবং কিভাবে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে তার কড়া নিন্দা করেন এবং মানবাধিকারের প্রশ্নে ইউনূস সরকারকে আরো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। বেশ সেবক, ওপারে যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে, তাই আমরা সারা বাংলার হিন্দু আজ একত্রিত হয়েছি। চীনে আটক ভারতীয় ব্লগার। এই যে ব্লগার চীনে আটক করা হয়েছে, কেন জানেন? অরুণাচল ভারতের অংশ বলায় তাকে আটক। 26 ঘন্টা খাবার জল ছাড়াই আটক ব্লগার। চীনে আটক ভারতীয় ব্লগার। অরুণাচল ভারতের অংশ বলায় তাকে আটক করা হয়েছে। She's saying no. मैं चाइना जा रहा हूँ, मजा करेंगे भाई, देखते हैं क्या क्या मिलेगा। सो गाइस, वेलकम टू चाइना अगेन। चाइना इमिग्रेशन पे पहुंचा मैं, एज ऑलवेज दे आर प्रोफेशनल। 6 घंटा हो चुका है, कोई जवाबदारी नहीं है किसी की। यहाँ लोग बैठे हैं, सुबह से 50 बार रिक्वेस्ट करके अब पानी मिला है। फूड She's saying no. मैं चाइना जा रहा हूँ, मजा करेंगे भाई, देखते हैं क्या क्या मिलेगा। सो गाइस, वेलकम टू चाइना अगेन। चाइना इमिग्रेशन पे पहुंचा मैं, एज ऑलवेज दे आर। এ বিষয়ে ডিটেইলস জানাবে সান্নিক রয়েছে টেলিফোন লাইনে। সান্নিক, একই মাসের ব্যবধানে পরপর দুটি ঘটনা। এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই ভারত চীনের কূটনৈতিক সম্পর্কে একটা বড়সড় প্রভাব পড়বে তা বলাই যায়। কেননা একজন ইউটিউবার যিনি বিভিন্ন রকম কন্টেন্ট পোস্ট করেন তার ইউটিউব চ্যানেলে, গতকাল তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি দাবি করেন যে তিনি যখন ট্রাভেল করছিলেন সেই সময়
চীনে তাকে প্রায় 26 ঘন্টা আটকে রাখা হয়, কেননা তার একটি সামাজিক মাধ্যমে পোস্ট ছিল যেখানে তিনি দাবি করেছিলেন যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদের অছিলায় তাকে প্রায় 26 ঘন্টা আটকে রাখা হয়। এবং এই 26 ঘন্টা যখন তাকে ডিটেন করে রাখা হচ্ছে এয়ারপোর্টে, ঠিক সেই সময় তার জন্য যে ন্যূনতম চাহিদাগুলো অর্থাৎ খাবার, জল বা খাবার, এই ধরনের ন্যূনতম পরিষেবাগুলো কিন্তু সেই সময় দেয়া হয়নি। অত্যন্ত অমানবিক ব্যবহার চীন সরকারের তরফে, তেমনটাই কিন্তু তিনি তার পোস্টে দাবি করেছেন। যদিও সেই ব্লগার এই মুহূর্তে ভারতে তার বাড়িতে তিনি এসে পৌঁছে গিয়েছেন, এবং তারপরে তিনি তার এই যে ভয়াবহ যে অভিজ্ঞতা, তার সেই অভিজ্ঞতার কথা কিন্তু তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তোমার মনে থাকবে 1 মাস আগে এই ধরনেরই একটি ঘটনা এক প্রবাসী ভারতীয় সঙ্গেও ঘটেছিল, যার জন্মস্থান অরুণাচল প্রদেশ, সবাই তার পাশে ইন্ডিয়া লেখা থাকায় তাই নিয়ে তাকে সাংহাই বিমানবন্দরে তাকে বেশ কিছুক্ষণ হেনস্থার শিকার হতে হয়েছিল। সেই ঘটনা নিয়েও দিল্লি এবং বেজিং এর কূটনৈতিক সম্পর্ক একটা নতুন জায়গা নিয়েছিল, এবং তারপরে এই ঘটনা ফের একবার কিন্তু চীনের আগ্রাসন নীতি নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে। বেশ, वेलकम टू चाइना अगेन। चाइना में मैं टूट गया, 28 घंटे से कुछ नहीं खाया। एक छोटी सी बात लिखी थी, चाइना की मिट्टी पे खड़ी होकर लिखी थी, ये अरुणाचल तो इंडिया का पार्ट है। उसने अपने ऑफिसर को बुलाया, बोल रहे इसको ले जाओ। मेरे को डिटेंशन एरिया में ले गए। जब 2 घंटे तक कोई नहीं आया, मैं परेशान हो गया कि कुछ गड़बड़ है। 2 घंटे बाद 2 चाइनीज ऑफिसर आए, मुझे एक रूम में लेके गए थे, कैमरा, फोन जो रिकॉर्ड कर सकते थे सब ले ली। मुझे समझ आ गया वो इशू जो मैंने रेस किया था वो गलत डायरेक्शन में चला गया। নজর রাখবো যাদবপুরের দিকে। যাদবপুরের সমাবর্তনে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর বিক্ষোভ, আচার্য সিভি আনন্দ বোস পৌঁছতেই বিক্ষোভ, সমাবর্তন থেকে বেরোনোর সময়ও বিক্ষোভ, ক্যাম্পাসে স্লোগান, বিক্ষোভ এসএফআই। যাদবপুরে সমাবর্তনে উত্তেজনা, যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর বিক্ষোভ, আচার্য সিভি আনন্দ বোস পৌঁছতেই বিক্ষোভ, সমাবর্তন থেকে বেরোনোর সময়ও বিক্ষোভ, ক্যাম্পাসে স্লোগান, বিক্ষোভ এসএফআই এ, ছাত্র ভোট সহ একাধিক দাবিতে বিক্ষোভ, রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলিতে যে পরিমাণ শিক্ষক বা অধ্যাপকের সংখ্যা থাকার কথা সেই পরিমাণ শিক্ষক সংখ্যা নেই। ক্লাসরুমের বিভিন্ন রকম পরিকাঠামোর দিক দিয়ে সমস্যা হচ্ছে, বা আমাদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মহিলা নিরাপত্তার সংখ্যা খুবই কম। সেই বিষয়গুলো কোনোভাবেই রাজ্যপাল, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি কোনো রকমভাবে এই বিশ্ববিদ্যালয়ে দেখেন না ঠিকভাবে, বা এতদিন ধরে ক্যাম্পাসের অথরিটির কাছে আমরা বলে আসছি, সেই সমস্যাগুলোই আমরা রাজ্যপালকে বলতে চাই। আমাদের দাবি একটা সেফ ক্যাম্পাসের, আমাদের দাবি একটা আইসিসি বডি, আমাদের দাবি ফান্ড কাট বন্ধ হোক, আমাদের দাবি আমরা যেন ডিজার্ভিং ফ্যাসিলিটিস গুলো পাই। টোটালি একটা গণতান্ত্রিক আমরা পরিবেশ রাখি। যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা ডেমোক্রেসি হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট। এখানে আমাদের অটোক্রেটিক সিস্টেম নয়, যেটা আইআইটি বা এনআইটি তে থাকে। তারা তাদের যে ন্যায্য দাবি সেটা নিয়ে তারা বক্তব্য জানাতেই পারে, সেটা তারা জানিয়েছে, সেটা তাদের একটা প্ল্যাটফর্ম। তারা তাদের প্রত্যেকের যেটা নিজেদের চিন্তা ভাবনা সেটা ব্যক্ত করার তাদের স্বাধীনতা রয়েছে। শতদ্রু দত্তর 3টি মোবাইল বাজেয়াপ্ত, শতদ্রু 3টি মোবাইল বাজেয়াপ্ত করলো সিট। গ্রেফতারের সময় শতদ্রু দত্তের একটি মোবাইল বাজেয়াপ্ত, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের পর আরো 2টি মোবাইল বাজেয়াপ্ত। শতদ্রু দত্তর 3টি মোবাইল বাজেয়াপ্ত। গ্রেফতারের সময় শতদ্রুর একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়, তারপর জিজ্ঞাসাবাদের পর আরো 2টি মোবাইল বাজেয়াপ্ত। অর্থাৎ শতদ্রু দত্তের মোট 3টি মোবাইল বাজেয়াপ্ত করলো সিট। জানবো আরো বিস্তারিত, অনুপ রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, বিশৃঙ্খলা পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তার বাড়িতে তল্লাশি অভিযান এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে জানতে পারা যায় যে তিনি আরো 2টি মোবাইল ফোন ব্যবহার করেছেন। ইভেন্টের বিষয় কিন্তু সেই মোবাইলে কথোপকথন হয়েছিল, এবং তার বাড়ি থেকে 2টি মোবাইল ফোন, পরবর্তী সব মিলে 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, এবং সেখান থেকে কার কার সঙ্গে ইভেন্ট সম্পর্কে কথা বলা হয়েছিল, কি তথ্য পাওয়া গেছে, গোটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই কারণে কিন্তু মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেই মোবাইল থেকে তথ্য ইতিমধ্যে সংগ্রহ করার কাজ চালাচ্ছে সিটের পক্ষ থেকে। বেশ,
ওয়েদার আপডেট দিয়ে এবার আপনাদের বড়দিনে বাড়বে শীতের আমেজ। বাংলা জুড়ে ফের নামছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.9। বড়দিনে কলকাতায় 13 থেকে 14 ডিগ্রির সম্ভাবনা তাপমাত্রা। পশ্চিমে পারদ নামতে পারে 8 থেকে 12 ডিগ্রিতে। ভোরে কলকাতা সহ জেলায় ঘন কুয়াশা। বড়দিনে বাড়বে শীতের আমেজ। আসছি পরের খবরে। সকালে মোগলাই পরোটা, দুপুরে রাতে বিরিয়ানি, আর এটাই সিরাজের সিগনেচার। সেখানে এবার ভেজ ব্রেকফাস্ট। সিরাজে এই প্রথম। কলকাতা, এ শহরে কত কথা। গড়িয়াহাট একরকম, হাতিবাগান যেন অন্যরকম। এক এক জায়গার এক এক মেজাজ, এক এক সিগনেচার। যেমন মল্লিক বাজার পার্ক স্ট্রিট মোড় গন্ধ দিয়ে যায় চেনা। বিরিয়ানির গন্ধ বলে দেয় এসে গেছে মল্লিক বাজার। সিরাজ সিগনেচার। সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট 1941 থেকে যার পথ চলা শুরু। সিরাজ মানেই ব্রেকফাস্টে মোগলাই পরোটার সঙ্গে কখনো নিহারি, কখনো পায়া। খেতে খেতে মনে হয় থামতে মানা। দুপুরে আর রাতে পেট ভরে বিরিয়ানি। পেট যত ভরে তার থেকেও বেশি মন ভরে যায়। এই হেন সিরাজেই এবার নতুন চ্যাপ্টার। ব্রেকফাস্টে ভেজ, চানা মশালা, আলু চানা মশালা, সঙ্গে পুরি পরোটা, নিরামিষের নানা পদ। ব্রেকফাস্টে দেখুন আমাদের 12 মাস থাকে ডাল গোস, মাটন স্টু, টমেটো স্টু, কিমা। কিন্তু উইন্টারে আমরা স্পেশাল মাটন পায়া তৈরি করি। এরকম রাখতে হবে স্যার, কেন কাস্টমারের ডিমান্ড আছে, সেই জন্য আমরা চানা মশলা আছে, আলু চানা আছে, এইসব রেখেছি। ডাল গোস্ত, নিহারি, পায়া, কাল্লা, মগজ, জওয়ান মশালা, টমেটো মশালা, আহারের বাহার, জিভে জল। এসবের মাঝে এবার সকাল সকাল পাতে ভেজ। সব থেকে তো আমার পছন্দ হচ্ছে কচুরি আর তরকারি আর জিলিপি তার সঙ্গে দিলে, তার থেকে ভালো তো কিছু আর হয় না। তবে আমি যেহেতু খেতে ভালোবাসি, সব ধরনের খাবারই খাই। আর একটা ব্রেকফাস্ট আছে যেটা মোগলাই ব্রেকফাস্ট। ভেজ তো রাখতেই হবে, প্রচুর মানুষ নানা রকমভাবে নিজেকে ট্রিট দিতে পছন্দ করে, সেখানে ভেজ আইটেমও রয়েছে। যারা নন ভেজ তারা তো আসেন, কিন্তু যারা শুধুই মাত্র শাকাহারী তাদের জন্য এবার সিরাজ রেস্টুরেন্ট তাদের মোগলাই খানার পাশাপাশি একেবারে ভেজ খানা অর্থাৎ শাকাহারী খাবার ব্রেকফাস্টেও রাখছে। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।